डाइजेस्टिव सिस्टेम पाचन तंत्र। पाचन माने हलो ना जटिल खाद्य के सरल बनानो। आमरा जे खाबार खाई এই খাবারগুলো হলো কি না জটিল খাদ্য। এই জটিল খাদ্যকে আমরা সরল বানাবো, তার যে কতকগুলো একটার দ্বারা সম্ভব নয়, কোনো একটা অঙ্গের দ্বারা সম্ভব নয়, এগুলো বিভিন্ন অঙ্গের দ্বারা আমরা সেটাকে পাচন করছি। সেটা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। ডাইজেস্টিভ সিস্টেম। डाइजेस्टिव सिस्टेम पाचन तंत्र अथवा पौष्टिक तंत्र। पौष्टिक तंत्र खाबारेर आमरा जे पाचन करब, तो पाचन करार जन्य जे अंगगुलोर आमादेर प्रयोजन हय, मेनलि आमादेर मुखगह्वर, आमादेर जे पाचन तंत्र हबे फार्स्ट आमादेर मुख दिए आमादेर प्रथम मुखगह्वर, मुखगह्वर। द्वितीयत आमादेर कि खाद्यनाली अथवा ग्रासनाली। मुखगह्वरेर माध्यमे द्वितीयत आमादेर खाद्यनाली अथवा ग्रासनालीर मध्य आसছে खाद्यनाली। एके ऑइसोफेगास बला है, मुखगह्वर के बाक्काल कैविटी बला है। एखाने स्टमाच अथवा आमरा जेटाके बोलছি कि पेट अथवा स्टमाच माने पाकस्थली, स्टमाच। एरपर कि आमादेर आसছে क्षुद्रांत, बृहद्रांत, बृहद्रांत, मलाशय, एनास, पायु जाके बला हच्छे एनास। मलाशय के बला है रेक्टम, बृहद्रांत के बला लार्ज इंडास्टाइन, क्षुद्रांत के बला है स्मॉल इंडास्टाइन, खाद्यनाली के बला है ऑइसोफेगास और मुखगह्वर के बाक्काल कैविटी। प्रथमे आमरा मुखेर द्वारा आमरा खाबार खेये निलाम। मुखेर द्वारा खाबार खेये नेওয়ার पर आमादेर ग्रासनालीर मध्य दिए खाबार एसे आमादेर आसছে कोथाय ना स्टमाचे, जेटाके आमरा पेट बोले थाकছি स्टमाचे। स्टमाचे आसार पर आमादेर आसছে कोथाय ना क्षुद्रांत छोटो आँत, जेटा क्षुद्रांत छोटो आँत। तारपर आसছে কোথায় না বৃহদ্রান্ত, বৃহদান্ত মানে বড় হাত যেটা থাকছে। তারপরে মলাশয় অথবা রেকটামে থাকছে, রেকটামের পরে এনাশয় আমাদের বেরিয়ে যাচ্ছে। তো ছোট হাতের মধ্যে এখানে আমাদের বিল্লিতে আমাদের কি হয় না খাদ্য রস শোষণ হয়, আর জল শোষণ হয় আমাদের কোথায় না বৃহদ্রান্তে। তো ফার্স্ট আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের পাচনতন্ত্রের যে স্টেপগুলো হলো কি না মুখগহ্বর, মুখগহ্বর থেকে আসছে কোথায় না অইসোফেগাস,
অইসোফেগাস খাদ্যনালী, খাদ্যনালীতে একে আসছে কোথায় না স্টোমাচ, স্টোমাচ থেকে আসছে কোথায় ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তর পর বৃহদান্ত, বৃহদান্তর পর মলাশয়, তারপরে অ্যানাস দিয়ে আমাদের যেটা থাকছে সেটা বেরিয়ে যাচ্ছে মুখ। এটা হলো আমাদের মেন এলিমেন্টারি ক্যানেল। টোটালটাকে বলা হচ্ছে কি এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি ক্যানেল। এই টোটালটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি ক্যানেল। টোটাল এলিমেন্টারি ক্যানেলের দৈর্ঘ্য হলো আমাদের প্রায় 30 ফুট, 30 ফুট। টোটাল এলিমেন্টারি ক্যানেলের দৈর্ঘ্য হলো 30 ফুট। টোটাল এলিমেন্টারি ক্যানেলের দৈর্ঘ্য হলো 30 ফুট। এখান থেকে শুরু করে আমাদের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট। খাদ্যনালী অথবা গ্রাসনালী, আমাদের খাদ্যনালী অথবা গ্রাসনালী এখান থেকে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কোথায় না এই স্টোমাচ পর্যন্ত আসছে আমাদের। এর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রায় 25 সেন্টিমিটার, প্রায় 25 সেন্টিমিটার দৈর্ঘ্য। তো লার্জ ইন্ডাস্টাইন হচ্ছে আমাদের প্রায় 22 ফুট, স্মল ইন্ডাস্টাইন হচ্ছে প্রায় 22 ফুট সব থেকে, আর লার্জ ইন্ডাস্টাইন প্রায় 5 ফুট, 1 থেকে 1.5 মিটারের মধ্যে থাকে। 1 থেকে 1.5 মিটারের মধ্যে বৃহদ্রান্ত থাকবে, আর ক্ষুদ্রান্ত হচ্ছে 22 ফুটের কাছাকাছি। 20 থেকে 22 ফুটের মধ্যে থাকবে আমাদের কি না ক্ষুদ্রান্ত, আর বৃহদান্ত হচ্ছে, বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 থেকে 1.5 মিটার, প্রায় 5 ফুটের কাছাকাছি, তার থেকে কম আছে। এটা হলো আমাদের টোটাল এলিমেন্টারি ক্যানেল। তো এই যে আমরা খাদ্য পাচন করব, প্রথমে আমরা খাদ্য গ্রহণ করব, খাদ্য গ্রহণের পরে সেটাকে আমরা তারপর আমাদের নিয়ে আসবো পাচন, পাচনের পরে কি করব না শোষণ, শোষণের পর আত্তীকরণ, আত্তীকরণের পর আমাদের বহিষ্করণ। ফার্স্ট আমরা খাদ্য গ্রহণ করব, কোনো রুটি কিংবা ভাত, মুড়ি, শাক সবজি যা কিছু আমরা খাই, ফার্স্ট আমরা গ্রহণ করি, ফলমূল যা কিছু খাচ্ছি সেটা খাদ্য গ্রহণ করছি। তো খাদ্য গ্রহণ করছি আমাদের ফার্স্ট মুখের দ্বারা, মুখগহ্বর বলা হয়। মুখের মধ্যে আমাদের শরীরের কোনো ফাঁকা অংশ যদি থাকে শরীরের মধ্যে, সেই অংশকে বলা হয় ক্যাভিটি, ক্যাভিটি। আর মুখের মধ্যে যে আমাদের ফাঁকা অংশ আছে একে বলা হয় বাক্কাল ক্যাভিটি অথবা মুখগহ্বর অথবা মুখছিদ্র। এখানের দ্বারা আমরা ফার্স্ট খাচ্ছি খাবার। তো ফার্স্ট খাবার খাচ্ছি, এর জন্য আমরা কি ফার্স্ট দাঁতের দ্বারা ফিজিক্যাল আমরা পাচন করছি। পাচনতন্ত্র আমাদের 2 প্রকার হয়, একটা হচ্ছে কি ফিজিক্যাল, ফিজিক্যাল মানে যেটা আমরা যান্ত্রিকভাবে যেগুলো আমরা করছি আমাদের শরীরের মধ্যে যেগুলো করা হচ্ছে, এটা ফিজিক্যাল পাচন। যেমন দাঁত দিয়ে আমরা চিবিয়ে রুটিকে আমরা চিবিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল পাচন। কোনো ফলমূল দাঁত দিয়ে যখন আমরা চিবাচ্ছি সেটা ফিজিক্যাল পাচন আমাদের হয় প্রায় 10% ফিজিক্যাল পাচন হয়, আর ম্যাক্সিমাম আমাদের কেমিক্যাল পাচন হয় 90%। কেমিক্যাল পাচন হয় 90% পাচন হয় কেমিক্যাল। সেটা হয় কি না কেমিক্যাল পাচন হয় 90% আমাদের শরীরে, ফিজিক্যাল পাচন হয় 10%-এর মতো। তো এটা হচ্ছে আমাদের পাচনতন্ত্র। টোটাল পাচনতন্ত্র 10% হয় আমাদের কোথায় না ফিজিক্যাল, আর কেমিক্যাল হয় 90%। তো 90% আমাদের কেমিক্যাল। এনজাইম দ্বারা আমাদের শরীরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম এনজাইম ছাড়বে এবং যে খাদ্য থাকবে সেই খাদ্যর পাচন করবে এনজাইমের দ্বারা। আর ফিজিক্যাল পাচন আমাদের ম্যাক্সিমামটাই হয় কোথায় না দাঁতের দ্বারা। তো ফার্স্ট আমরা মুখগহ্বর থেকে আমরা পড়ে নেব কি না মুখগহ্বরের মধ্যে খাবার খাচ্ছি, পাচন করছি, এখান থেকে আমরা শুরু করব। তো ফার্স্ট আমরা খাবার খেয়ে নিলাম, সেটা খাদ্য গ্রহণ। তারপর আমাদের কি কেমিক্যাল বিভিন্ন এনজাইম মিশছে, যেমন মুখে লালারস, লালারসের থেকে আমাদের মিশছে কোথায় না এখানে লিভার থেকে, পেটে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস, রেনিন, পেপসিন। তারপর আমাদের মিশ্র গ্রন্থি থেকে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে আমাদের যে লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। তারপর আমাদের লিভার থেকে পিত্তরস, এগুলো মিশে পরপর ছোটো হাত। এরপর আমাদের কি হচ্ছে ভিল্লি নামক একটা জায়গা আছে ক্ষুদ্রান্তে, সেটা তোমাদের করাবো। তো এই ক্ষুদ্রান্তের ভিল্লি নামক জায়গায় সেটা খাদ্য আমাদের শোষণ করে নিচ্ছে শরীরে। আমাদের এই যে জটিল খাদ্য খাচ্ছি
এটাকে আমরা নিয়ে আসছি, সেটাকে পাচনতন্ত্র হয়ে যাচ্ছে স্টোমাচের মধ্যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সেটাকে পাচন করে আমাদের যে আসল যেটা আমাদের শরীরে অ্যাডজাস্টেবল যেটা গ্লুকোজ অ্যাডজাস্টেবল কার্বোহাইড্রেট শর্করা জাতীয় যেটা আমাদের শরীরে অ্যাডজাস্টেবল হবে সেটা আমাদের শোষণ করছি। এবং শোষণ করার পর আত্তীকরণ বলতে যে খাদ্য রস আমরা শোষণ করলাম ওখান থেকে ওই গ্লুকোজকে নিয়ে যে আমাদের কি করছে না সেটাকে বিভিন্ন কোষে আমাদেরকে পাঠিয়ে যে এনার্জি তৈরি করা হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে এনার্জি তৈরি করে কোষ চ্যাপ্টারে করানো হয়েছে, তো সেটা হচ্ছে আমাদের আত্তীকরণ। তারপর এখান থেকে যেগুলো আমাদের শোষণ করার পর বাড়তি যেগুলো বেরিয়ে থাকছে সেটা আমাদের মলাশয়ের মাধ্যমে সেটা বেরিয়ে যাচ্ছে, অ্যানাস দিয়ে আমাদের সেটা বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মলত্যাগ করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা টোটাল খাদ্যনালীর মেন একটা সিস্টেম। তো এই সিস্টেমটাই আমরা আজকের ক্লাসে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো ফার্স্ট আলোচনা করব আমরা মুখগহ্বর থেকে শুরু করব। আমাদের ফিজিক্যাল যেটা আছে এটাকে আমরা কমপ্লিট করব, 10% যে ফিজিক্যাল আমাদের হয় এটাকে ফার্স্ট কমপ্লিট করব। ফার্স্ট হচ্ছে আমাদের মুখগহ্বর। এর জন্য বিভিন্ন গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো আমাদের সাহায্য করে, সেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। ফার্স্ট মুখের দ্বারা আমাদের যে পাচন হয় সেটা আজকের ক্লাসে আলোচনা করব। মুখগহ্বরের দ্বারা আমাদের মুখে মেনলি পাচন সিস্টেম করে কি মেকানিক্যাল পাচনের মধ্যে যান্ত্রিক পাচন অথবা ফিজিক্যাল পাচন যাকে বলছি। প্রথমে যেমন রুটি আমরা নিলাম, রুটি খেয়ে এরকম করে চিবিয়ে নিলাম, তো চিবিয়ে নেওয়ার পর সেটাকে যে আমরা মিশিয়ে দিচ্ছি একটা, সেটা কার দ্বারা? মুখের দ্বারা হচ্ছে। দ্বিতীয়ত কি যে লালার রস নিঃসরণ হচ্ছে আমাদের রেখে, ওর সঙ্গে লালার রস মিশিয়ে দিচ্ছি কোথায় না মুখে। ফার্স্ট আমরা চিবোচ্ছি কার মাধ্যমে না দাঁতের মাধ্যমে। তো আমাদের দাঁত কত ধরনের হয় সেটা আমরা ফার্স্ট আলোচনা করছি। ফার্স্ট দাঁত আমাদের কত ধরনের? একজন মানুষের দাঁতের সংখ্যা হলো টোটাল 32। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হলো 32। বাচ্চাদের দাঁতের সংখ্যা হলো 20। বাচ্চাদের দাঁতের সংখ্যা হলো 20 এবং শিশুদের দাঁতের সংখ্যা হলো কত না 20। শিশুদের দাঁতের সংখ্যা কত না 20। আর প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32। এই যে শিশুদের যে দাঁতগুলো আছে যাকে আমরা কি বলি দুধের দাঁত, শিশুদের যে দাঁত, এই দাঁতগুলো আমাদের কি মানে দুবার করে বেরোয়। এই দাঁতগুলো একবার শিশুর অবস্থায় হবে, তারপর ভেঙে যাবে এই 20টা দাঁত, আবার পুনরায় এই দাঁতগুলো বেরোয়। একটা মানুষের দুবার করে যে দাঁত বেরোয় সেগুলোকে কি বলা হয় না ডাইফিওডন্ট। আর যেগুলো আমাদের একবার করে বেরোচ্ছে মানে 32টা থেকে শিশুদের দাঁত হচ্ছে আমাদের 20টা আর 32টা দাঁত 20 থেকে আমাদের 20 আর 12টা দাঁত আমাদের কি হচ্ছে না একবার বেরোয়। কতগুলো দাঁত? একটা মানুষের জন্মকালে সম্পূর্ণ একবার দাঁত বেরোয়। কতগুলো দাঁত না 12টা দাঁত একবার করে বেরোয় আর 20টা দাঁত দুবার করে বেরোয়। তো টোটাল একটা মানুষের জীবনে সারা লাইফে 52টা দাঁত বেরোয়, ম্যাক্সিমাম 52টা দাঁত বেরোয়। তো এই 52টা দাঁত আমাদের ম্যাক্সিমাম বেরোয়। এই 32টা দাঁত প্রাপ্তবয়স্ক মানুষের, তার মধ্যে 20টা বাচ্চাকালে বেরোবে, সেটা আরও ভেঙে যাবে। তো এই দাঁতগুলো আমরা এই যেগুলো একবার বেরোচ্ছে একে মনোফিওডন্ট বলা হচ্ছে, আর যেগুলো মনোফিওডন্ট যে দাঁতগুলো একবার বেরোয় তাকে মনোফিওডন্ট বলা হয়। মনোফিওডন্ট। আর যেগুলো একবার করে বেরোচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে মনোফিওডন্ট। আর যেগুলো দুবার করে বেরোয়, এই 20টা দাঁত দুবার করে বেরোয়, একে ডাইফিওডন্ট বলা হয়।
একে মনোফিওডন্ট বলা হচ্ছে। আর যেগুলো দুবার করে বেরোচ্ছে ডাইফিওডন্ট, ডাইফিওডন্ট বলা হয়। ডাইফিওডন্ট, যে দাঁতগুলো আমাদের দুবার করে বেরোয় তাকে ডাইফিওডন্ট বলা হচ্ছে। আর যে দাঁতগুলো আমাদের একবার করে বেরোয় তাকে মনোফিওডন্ট বলা হচ্ছে। মেনলি আমাদের দাঁত 4 ধরনের হয়ে থাকে, 4 ধরনের দাঁত হয়ে থাকে, এই জন্য দাঁতকে হেটারোফিওডন্ট বলা হয়। আমাদের দাঁত আমাদের দাঁত 4 ধরনের হয়। 4 ধরনের হয় বলে হেটারোডন্ট বলা, আমাদের দাঁতকে হেটারোডন্ট বলা হয়। আমাদের দাঁতকে কি বলা হয় না, হেটারোডন্ট বলা হয়। হেটারোডন্ট, হেটারোডন্ট বলা হয়। হেটারোডন্ট বলা হয়। আর একটা কি না, আমাদের দাঁত যে চোয়ালের এখানে সকেট সন্ধির মাধ্যমে যে আমাদের দাঁত চোয়ালের সকেটের সঙ্গে জোড়া লাগা আছে বলে একে থেকোডন্ট বলা হয়। চোয়ালের সকেটে আমাদের দাঁত 4 ধরনের হয় বলে হেটারোডন্ট বলা হয়। আর চোয়ালের সঙ্গে সকেটে আমাদের দাঁত জোড়া লাগানো আছে বলে সকেট সন্ধির মাধ্যমে চোয়ালের সঙ্গে সকেটের মাধ্যমে চোয়ালের সঙ্গে জোড়া লাগা আছে বলে, সকেটের সন্ধির মাধ্যমে জোড়া লাগা আছে বলে একে চোয়ালের সঙ্গে জোড়া লাগানো আছে, সকেট সন্ধির মাধ্যমে জোড়া লাগানো আছে বলে, সকেট সন্ধির মাধ্যমে জোড়া লাগানো আছে বলে একে থেকোডন্ট বলা হয়। থেকোডন্ট বলা হয়। থেকোডন্ট বলা হয়। আর হেটারোডন্ট, আমাদের দাঁত 4 ধরনের, এই জন্য আমাদের দাঁতকে কি বলা হয়, হেটারোডন্ট। আর মনোফিওডন্ট কাকে বলা হয়, যে দাঁতগুলো আমাদের একবার করে বেরোয় একটা মানুষ জন্মে তাকে মনোফিওডন্ট বলা হয়। যে দাঁতগুলো আমাদের দুবার করে বেরোয় তাকে কি বলা হয় না, ডাইফিওডন্ট বলা হয়, তাকে ডাইফিওডন্ট বলা হয়। তো এগুলো আমাদের দাঁতের মেন ভাগ। দ্বিতীয়ত আমাদের দাঁতের যে স্ট্রাকচার সেটার ছবি আমি আঁকছি। আমাদের দাঁতের যে স্ট্রাকচার তার ছবি আঁকছি আমি। আমাদের দাঁত মেনলি 4 ধরনের। 1 নাম্বার কি না, ইনসাইজার। ইনসাইজার 1 নাম্বার ইনসাইজার। 2 নাম্বার কি ক্যানাইন। 3 নাম্বার কি না, প্রিমোলার। 4 নাম্বার কি মোলার। আমাদের দাঁত যে 4 ধরনের, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। 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 মেনলি আমাদের ইনসাইজার দাঁত ইনসাইজার, ক্যানাইন, ইনসাইজার, ক্যানাইন, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার,
মোলার। প্রিমোলার, মোলার, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো এই ইনসাইজার দাঁতকে আমরা আই দিয়ে ডিনোটেট করছি ইনসাইজার, ক্যানাইনকে সি দিয়ে ডিনোটেট করা হচ্ছে, প্রিমোলারকে পিএম প্রিমোলার, আর মোলারকে এম দিয়ে ডিনোটেট করে থাকছি, মোলারকে এম দিয়ে ডিনোটেট করে থাকছি। তো আমাদের দাঁত মেনলি কি, এই যে সামনের যে চারটে দাঁত আছে কি না, এগুলো হচ্ছে আমাদের চার ভাগে ভাগ করে দিচ্ছি মিডিলে। যেমন এখানে মিডিল বরাবর এটা হচ্ছে আমাদের উপরের পাটির দাঁত আছে, তো উপরের পাটির দাঁতের মধ্যে দুটো ভাগে মিডিল, আমাদের এই নাকের সোজা সোজা মিডিল বরাবর এই সাইড এবং এই সাইড ভাগ করে দিচ্ছি। তো এটাকে একটা আমরা সরলরেখা অনুযায়ী ভাগ করে দিচ্ছি। তো এখানে এই যে এই দুটো দাঁত আছে কি না, ইনসাইজার, ইনসাইজার আই দিয়ে ডিনোটেট করে দিচ্ছি ইনসাইজার। তারপর এখানে যে এই দাঁতটা আছে দেখো, ইনসাইজার দাঁতের কাজ কি না, কোনো কিছু জিনিস যেমন একটা কিছু নিলাম, ঠিক আছে, তো এখানে ফার্স্ট এই দাঁত দিয়ে কেটে নিলাম, সেটা কি ইনসাইজার। সামনের দাঁত কোনো কিছু কাটার জন্য আমরা ব্যবহার করছি কি ইনসাইজার। আর কোনো কিছু জিনিসকে মাঝে মাঝে ছেঁড়ার জন্য, যেমন রুটি আছে এমনি করে ছিঁড়ে দিচ্ছি, কোনো মাংস ছিঁড়ছে এভাবে ছিঁড়ে দিচ্ছি, সেটা কার জন্য না ক্যানাইন দাঁতের জন্য। ক্যানাইন দাঁত কী জন্য না, দেখবে সিংহের যে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজার সময় যে সিংহ থাকে, সিংহের দেখবে দুটো বড় বড় দাঁত আছে, সেটা হচ্ছে কি ক্যানাইন দাঁত। ওটা কি ক্যানাইন দাঁত, ওগুলো বড় বড় দাঁত সিংহের, যখন শিকার করে শিকারিকে তখন সেই ছিঁড়ে দেয়, সেজন্য কোন দাঁত না ক্যানাইন। কুকুরের যে বড় বড় দাঁত থাকে কুকুর দাঁত বলা হয়, এই দাঁতগুলোকে আবার কুকুর দাঁত বলা হয়, ক্যানাইনকে কুকুর দাঁত বলা হয়, এই দাঁতগুলোকে কুকুরের দাঁত বলা হয় ক্যানাইন। দ্বিতীয়ত হরর মুভি যে ফিল্মে থাকে দেখবে কোনো রাক্ষস থাকে, সেই রাক্ষসের দেবে দুটো বড় বড় দাঁত এরকম বেরিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে কি না ক্যানাইন দাঁত, রাক্ষস দাঁত বলা হয় একে, ক্যানাইনকে রাক্ষস দাঁত, কুকুর দাঁত এগুলোকে বলা হয়। ইনসাইজার, ক্যানাইন, এখানে প্রিমোলার, এই প্রিমোলার দাঁতগুলোকে প্রিমোলার, প্রিমোলার দুটো, ক্যানাইন ইনসাইজারের পরিমাণ দুটো, ক্যানাইনের একটা, প্রিমোলার দুটো, এবং এখানে মোলার আছে কতগুলো না তিনটে, মোলার হচ্ছে আমাদের তিনটে। ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, মোলার হচ্ছে আমাদের তিনটে। তো এই তিনটে মোলারের দাঁত হলো ইনসাইজার, ক্যানাইন হলো। প্রিমোলার দাঁত কোনগুলো না কি, প্রিমোলার দাঁতগুলো আমরা যখন বাচ্চা শিশুদের যে দাঁত থাকে, শিশুদের এই দাঁতগুলো আমাদের শিশু অবস্থায় এই দাঁতগুলো বেরোয় না। কোশ্চেন আসে অনেক সময় যে বাচ্চাদের কোন দাঁত বেরোয়নি, অপশান নাম্বার ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। কোনো ম্যাক্সিমাম টাইমে দিয়ে দেয় না মোলার, কারণ মোলারের যে 3 নম্বর মোলার আছে, এই 3 নম্বর মোলার 24 থেকে 25 বছর বয়সের পর কিংবা 18 বছরের পর বেরোতে থাকে, যাকে আমরা আক্কেল দাঁত বলে থাকি। সব থেকে লাস্টে যে দাঁতগুলো থাকে আমাদের দাঁতের পাটির সব থেকে লাস্টে যে দাঁতটা থাকে, কিংবা কারো নাও বেরোয়, আবার কারো 32টা দাঁত হয় না, ওই লাস্টের যে আমাদের থার্ড মোলার যেটা থাকছে, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার, 3 নম্বর যে মোলার দাঁতটা বেরোয় না, এমন লোক আছে তাদের মধ্যে বেরোয়নি এখনও পর্যন্ত আক্কেল দাঁত, যেটাকে আমরা আক্কেল দাঁত বলে থাকছি লাস্টে। তো এই দাঁতটাকে কেউ অ্যান্সার দিয়ে দেয় যে মোলার, কিন্তু মোলার তো এই দুটো তো বেরোয় তো বাচ্চাদের, তো আমাদের অ্যান্সার হবে প্রিমোলার। বাচ্চা শিশুদের কোন দাঁত বেরোয়নি না প্রিমোলার দাঁত বেরোয়নি। তো এই সাইডে যদি আমাদের দুটো হয় ইনসিজার, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার কটা না তিনটে, সেম এই সাইডে দুটো আমাদের ইনসিজার, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার তিনটে, তাহলে আমাদের কতগুলো হচ্ছে না উপরের পাটিতে দাঁতের সংখ্যা এখানে দুটো আর এই সাইডে দুটো, চারটে ইনসাইজার দাঁতের সংখ্যা এখন উপরের পাটিতে 4টা, ক্যানাইন দুটো 6টা, তারপরে প্রিমোলার আমাদের সংখ্যা কত 4টে, আর মোলার হচ্ছে আমাদের 3টে, এই সাইডে 3টে, 6টা। টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে আমাদের কতগুলো না উপরের পাটিতে 16টা, টোটাল এখানে 16টা দাঁত আছে দেখো। তো এটা আমাদের দাঁতের অনুপাত যদি বলা হয়, দাঁতের প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের অনুপাত কত,
প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের অনুপাত কত? প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের অনুপাত কত? না ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার কত? না 2, ক্যানাইন 1, প্রিমোলার 2, মোলার কত? না 3। 2:1:2:3, 2:1:2:3, 2:1:2:3। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের অনুপাত কত? 2:1:2:3, 2:1:2:3। তো এগুলোকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলে টোটাল দাঁতের সঙ্গে টোটাল আমাদের অনুপাত কত হচ্ছে? না 2 আর 3 আর 2 5 আর 3 8। তো 8কে আমাদের যেহেতু 4 ধরনের দাঁত আছে, যেহেতু আমাদের 4টে আমাদের ভাগে ভাগ করে দিয়েছি আমরা, এখানে এক সাইড এখানে এক সাইড, নিচেও সেম থাকবে নিচের পাটিতে। তো আমাদের কি হবে? তো 2 আর 3 2 5 আর 3 8 গণিত 4 সমান 32 আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা। তো দুটোর জন্য কত? 2 গণিত কত? না 4, 4 দুগুণে 8টা। ইনসিজার দাঁতের সংখ্যা যদি আমাদের মানুষের কতগুলো আছে? 2 গণিত 4 মানে 8, 4 দিয়ে গুণ হয়ে যাবে। 1 ক্যানাইন দাঁতের সংখ্যা কত? 1 গণিত 4 মানে 4টা ক্যানাইন দাঁত থাকে। প্রিমোলার দাঁতের সংখ্যা কত? না 2 গণিত 4 মানে 4 দুগুণে 8, 8টা প্রিমোলার দাঁত আছে আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের। মোলারের দাঁতের সংখ্যা কত? 3 গণিত 4, 4 3 12, টোটাল 12 আর 8 20 আর 4 24 আর 8 32, টোটাল 32টা আমাদের দাঁত প্রাপ্তবয়স্ক মানুষের। তো এই দাঁতের অনুপাতের সঙ্গে আমরা যদি এক একটাকে 4 দিয়ে গুণ করে দিই আমাদের কি চলে আসছে? না প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা। এটা হলো প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দাঁতের অনুপাত। শিশুদের ক্ষেত্রে দাঁতের অনুপাত যদি কোশ্চেন আসে এটা লিখে দেবে ইনসিজার 2:1:2:3। আর শিশুদের ক্ষেত্রে কি লিখবে? শিশুদের ক্ষেত্রে কি লিখবে? না ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। শিশুদের ক্ষেত্রে অনুপাত রেশিও কি হবে? না শিশুদের ক্ষেত্রে কি থাকে? ইনসিজার দুটো থাকে, ক্যানাইন একটা থাকে, প্রিমোলার শিশুদের বেরোয় না, সেজন্য 0। মোলার ফার্স্ট মোলার সেকেন্ড মোলার থাকে, থার্ড মোলার থাকে না। মোলার দুটো থাকে, মোলার শিশুদের ক্ষেত্রে দুটো। তাহলে 2 আর 3 আর 2 5, 5 4 20টা। টোটাল আমাদের দাঁতের সংখ্যা শিশুদের কত? 5 গণিত 4 সমান 20। টোটাল শিশুদের দাঁতের সংখ্যা কত? না 20। শিশুদের যদি বলা হয় শিশুদের ইনসিজার দাঁতের সংখ্যা কতগুলো? 2 গণিত 4 সমান 8টা। ক্যানাইন দাঁতের সংখ্যা কত? 1 গণিত 4 সমান 4টে। যদি বলা হয় প্রিমোলার দাঁতের শিশুদের সংখ্যা কত? না 0। মোলার দাঁতের শিশুদের সংখ্যা কত? না 2 গণিত 4 সমান 8টা। 8 হচ্ছে 12, 8 হচ্ছে 12 আর 8 20, আর 0-র সাথে 4 গুণ করলে তো 0ই হবে। 8 হচ্ছে 12 আর 8 20, টোটাল শিশুদের দাঁতের সংখ্যা 20টা। শিশুদের ইনসিজার দাঁতের সংখ্যা হলো কতগুলো? না 8টা ইনসিজার, ক্যানাইন 4টে, প্রিমোলার 0 একটাও নেই প্রিমোলার শিশুদের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রে কতগুলো প্রিমোলার দাঁতের সংখ্যা? প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে প্রিমোলারের সংখ্যা 8টা। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শিশুদের যদি বলা হয় কোশ্চেনে প্রাপ্তবয়স্কদের দাঁতের অনুপাত এবং শিশুদের দাঁতের সঙ্গে তুলনা করো, যদি তুলনা করতে বলা হয় সেক্ষেত্রে কি? শিশুদের ক্যানাইন দাঁতের সংখ্যা কতগুলো? শিশুদের হলো 8টা, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 8টা দাঁতের সংখ্যা। প্রাপ্তবয়স্কদের ক্যানাইনের সংখ্যা হলো কতগুলো? না 4টে, আর শিশুদের ক্ষেত্রে ক্যানাইনের সংখ্যা 4টে। প্রাপ্তবয়স্কদের ইনসিজার প্রাপ্তবয়স্কদের ইনসিজারের সংখ্যা 8টা, শিশুদের ইনসিজারের সংখ্যা 8টা। প্রাপ্তবয়স্কদের ক্যানাইনের সংখ্যা 4টে, শিশুদের ক্যানাইনের সংখ্যা 4টে। প্রাপ্তবয়স্কদের প্রিমোলারের সংখ্যা 8টা, শিশুদের প্রিমোলারের সংখ্যা 0।
আর প্রাপ্তবয়স্কের মোলারের সংখ্যা 12টা টোটাল, শিশুদের মোলারের সংখ্যা টোটাল 8টা। এটাই হলো আমাদের দাঁতের অনুপাত। তো দাঁতের অনুপাত শিশুদের ক্ষেত্রে যদি বলা হয় 2:1:0 অনুপাত 2, 2:1:0 অনুপাত 2 অনুপাত 1 অনুপাত 0 অনুপাত 2 শিশুদের ক্ষেত্রে দাঁতের অনুপাত। আর বড় প্রাপ্তবয়স্ক মানুষ অথবা বড়দের ক্ষেত্রে দাঁতের অনুপাত 2:1:2:3। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের অনুপাত 2:1:2:3। এরপর আমরা একবার মনে করে নেব যে দাঁত আমাদের 4 ধরনের কি কি না। ফার্স্ট কি, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই যে 4 ধরনের দাঁত, 4 ধরনের দাঁত আমাদের এখানে আলোচনা করা হলো। কি না, ইনসিজার, ক্যানাইন, এই দাঁতটা হলো ক্যানাইন। প্রিমোলার, এটা হচ্ছে দুধের দাঁত। এটা হচ্ছে শিশুদের এই দাঁতগুলো বেরোয়নি। প্রিমোলার, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই 4 ধরনের আমাদের দাঁত থাকে। এরপর আমাদের দাঁতের যে ভিতরের অংশ থাকে, দাঁতের যে বাইরের অংশ থাকে তাকে কি বলা হয় না, সাদা অংশ যেটা আমরা দেখতে পাই তাকে কি বলা হয় না, এনামেল। দাঁতের যে বাইরের এই সাদা অংশ থাকে তাকে কি বলা হয় না, এনামেল। দাঁতের যে বাইরের অংশ, দাঁতের ভিতরের অংশ, একে কি বলা হয়, ডেন্টাইন। দাঁতের বাইরের যেটা আমাদের সাদা অংশ দেখা যাচ্ছে সব থেকে শক্তিশালী, মানে সব থেকে শক্ত অংশ আমাদের কি না, এনামেল। মানব শরীরের মধ্যে সব থেকে কঠোর অংশ, মানে সব থেকে শক্ত অংশ কি না, দাঁতের এনামেল। মানব শরীরের সব থেকে শক্ত অংশ এনামেল। তারপর কি, ডেন্টাইন। এনামেলের পরে কি আছে না, ডেন্টাইন। তারপরে কি আছে না, পিউপিলস। তারপর যেটা থাকে না, পিউপিলস। এনামেল কখন আমাদের ক্ষয় হয়, আমাদের দাঁতের সব থেকে বাইরের যে অংশ আছে সেটা হচ্ছে কি না, এনামেল। এই যে এই এনামেল আছে, এই এনামেল আমাদের যে লালার রস নিঃসরণ হয়, এই লালার রস নিঃসরণ, এগুলো হচ্ছে আমাদের কি একটা এনজাইম, যেমন লাইসোজাইম থাকছে। দিনের বেলায় যখন আমরা থাকি, মানে চলাফেরা করছি, জেগে আছি, তখন মুখের মধ্যে দিয়ে লালার রস নিঃসরণ হয়। এবং লালার রস যখন নিঃসরণ হয়, মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া, জীবাণু আমাদের ওখানে জন্ম নিচ্ছে, ওখানে যে তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া, যেগুলো আসছে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, অথচ আমাদের পুরো শরীর দেহ যদি মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখি না, পুরো ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন আমাদের জীবাণুতে ভর্তি আছে পুরো শরীর, সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। যখন আমরা আমাদের মুখের মধ্যে আমাদের লালারস, যখন আমরা রাত্রে ঘুমাই, তখন কি হয়, সেখানের মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নেয়, এবং ব্যাকটেরিয়ার জন্ম নিয়ে সেখানে আমাদের অ্যাসিডিক মাত্রা, যখন কোনো অ্যাসিডিক মাত্রা কখন বাড়ে, কোনো খাবার যদি পচে যায়, গলে যায়, তখন কি হয় না, তার মধ্যে অ্যাসিডিক মাত্রা বাড়তে থাকছে। তো যেমন অ্যাসিডিক মাত্রা, অ্যালকোহল কিংবা অ্যাসিডিক মাত্রা আমাদের বাড়তে থাকছে। অ্যাসিডিকের মাত্রা যখনই বাড়তে থাকে, তখনই কি হয়, আমাদের 5.5-এর উপরে যখনই যায়, তখনই আমাদের এনামেলকে ক্ষয় করতে থাকে। তো যখন আমাদের রাত্রেবেলায় সব থেকে বেশি হয়, সেজন্য কি হয়, আমাদের সকালে উঠে মুখ আমাদের গন্ধ হয়ে যায়, গন্ধ করে। সেই জন্য কী হয় না, ব্রাশ করতে হয় সকালেই। সারাদিন যদি আমরা থাকি, আমাদেরকে ব্রাশ করতে হয় কি, কিন্তু যেমন প্রাণী, গাই, গরুর ক্ষেত্রে কি হয়, তারা খাবার খেয়ে নেয়, কিন্তু রাত্রেবেলায় যখন ঘুমোতেও তারা জাবর কাটে, আর জাবর কাটে দাঁত, তখন লালারস ওদের নিঃসরণ হয়, এবং লালারস যখন নিঃসরণ হয়, তখন ওদের দাঁত দেখবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গরুর দাঁত অনেক পরিষ্কার থাকে, ওদের ব্রাশ করতে হয় না। কিন্তু আমরা যখন ঘুমোই তখন ব্রাশ করতে হয়। আবার কারো ক্ষেত্রে হয়, যখন ঘুমোই তখন তাদের মধ্যে লালা দেখবে সাইড পথে একটা বেরিয়ে সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে এদিকে,
মানে কি, ওগুলো যদি মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখো, ওই লালারসের সঙ্গে অনেক জীবাণু ব্যাকটেরিয়া মৃত তাদের লাশগুলো বেরিয়ে এসেছে সাইডে সাইডে, সেই লাশগুলো মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা যাবে ওই লালারসের সঙ্গে। তো এটা হলো আমাদের কি দাঁতের অনুপাত। দাঁত কি, দাঁতের সবথেকে বাইরের অংশ হলো এনামেল, দাঁতের ভিতরের অংশ হলো ডেন্টাইন, তার থেকে ভিতরের অংশ হলো পিউপিল। এরপর যখন ওখানে আমাদের ব্যাকটেরিয়াতে খেয়ে দেয় এনামেলকে ক্ষয় করে দেয়, যখন ডেন্টাইনে আসে, আর যখন পিউপিল ডেন্টাইন এনামেলকে ক্ষয় করে ফাঁকা করে দেয়, কোনো ফাঁকা অংশকে আমরা কি বলি, ক্যাভিটি। দাঁতের যে ক্যাভিটি বলা হয়, ক্যাভিটি থাকে, গর্ত হয়ে গেলে তখন ক্যাভিটি বলা হয়। আমরা বলি না দাঁতে পোকা লেগে গেছে, পোকা বলতে কি ব্যাকটেরিয়াতে ওখানে বাসা বেঁধেছে, ব্যাকটেরিয়া বাসা বাঁধার কারণে কি অ্যাসিডিক হয়েছে, অ্যাসিডিক হওয়ার ফলে কি হয়েছে, ওই জায়গাটাকে আস্তে আস্তে এনামেলটাকে ক্ষয় করে দিয়েছে অ্যাসিডে, আর অ্যাসিডে ক্ষয় হওয়ার ফলে কি হয়েছে না এনামেলকে ক্ষয় করে দিয়েছে। এনামেলকে ক্ষয়, যতক্ষণ এনামেলকে ক্ষয় করেছে কোনো অসুবিধা নেই, যখনই ডেন্টাইনকে ক্ষয় করে পিউপিলসে আসবে, সে একেবারে খতরনাক যন্ত্রণা আসবে, একেবারে প্রচুর যন্ত্রণা, সেই যন্ত্রণা সহ্য করা যাবে না, এই জন্য দাঁতকে তোলা ছাড়া কোনো রাস্তা থাকে না আর তখন। এটা হলো পিউপিলস পর্যন্ত যখন চলে আসবে, তার আগে পর্যন্ত যে থাকে সেগুলোকে ফিলিং টিলিং করে দিলে মানে চলে যায়, 5 বছর 7 বছর পর্যন্ত চলে যায় সঠিকভাবে যদি ফিলিং করা হয় এই জায়গাগুলো। তো দাঁত আমাদের তৈরি হয় কিসে না, ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হয়। দাঁত আমাদের কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। দাঁত আমাদের তৈরি কি দিয়ে না, ক্যালসিয়াম ফসফেট। আমাদের হাড় যে সব যেটা দিয়ে তৈরি, যেমন ক্যালসিয়াম ফসফেট, তো দাঁত আমাদের তৈরি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। তো আরেকবার আমরা টোটালি দাঁতকে আমরা পুনরায় একবার আলোচনা করছি। দাঁত আমাদের 4 প্রকারের বলে, দাঁতকে হেটারোডেন্ট বলা হয়। দাঁত আমাদের এই চোয়ালের সঙ্গে, চোয়ালের যে হাড় আছে, এই হাড়ের সঙ্গে এখানে যে সকেট সন্ধির মাধ্যমে আমাদের এখানে জোড়া লাগানো আছে, এখানে আছে, সেই সকেটের জায়গায় খাপ খাপ বসে যাচ্ছে এই চোয়ালে, এই জন্য দাঁতকে আমাদের থেকোডন্ট বলা হয়। আর আমাদের 4 ধরনের দাঁত, ইনসেজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এর জন্য একে বলা হয় হেটারোডন্ট। আর এখানে যে বসে থাকছে আমাদের কি, সেই জন্য বলা হয় কি থেকোডন্ট। আর আমাদের যে দাঁতগুলো দুবার বেরোয়, একটা মানব আমাদের যে দাঁতগুলোকে দুবার বেরোয় সেই জন্য ডাইফিওডন্ট। আর যে দাঁতগুলো আমাদের একবার বেরোয়, সারা মানব জন্মে একবার বেরোয়, সেগুলো হচ্ছে কি মনোফিওডন্ট, তাকে বলা হচ্ছে মনোফিওডন্ট। তো দাঁতের আমাদের 4টে ভাগ হলো ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিজারের সংখ্যা হলো টোটাল আমাদের কত, 8টা প্রাপ্তবয়স্ক মানুষের। ক্যানাইনের 4টে, প্রিমোলারের 8টা, মোলারের 12টা। শিশুদের ক্ষেত্রে ইনসিজারের সংখ্যা 8টা, ক্যানাইনের 4টা, প্রিমোলার 0, মোলার হচ্ছে 8টা। টোটাল শিশুদের দাঁতের সংখ্যা 20টা। এই 20টা দাঁতকে দুধের দাঁত বলা হয়, কারণ এই দাঁতগুলো একবার ভেঙে আর একবার এই দাঁতগুলো বেরোবে। এই জন্য একটা প্রাপ্তবয়স্ক মানুষের টোটাল মানে দাঁত বেরোয় কতগুলো না, 52টা। 20 40টা দাঁত দুবার বেরোচ্ছে, আর আমাদের 12টা দাঁত কি একবার বেরোবে, তাহলে টোটাল 52টা দাঁত। সবথেকে মোলার দাঁত, মোলারের সবথেকে লাস্টের দাঁতটাকে আমাদের কি বলি, আক্কেল দাঁত বলে থাকি আমরা, 3rd মোলার ওকে বলা হচ্ছে। এখানে 1 নম্বর মোলার, 2 নম্বর মোলার, 3 নম্বর মোলার, 1st মোলার, 2nd মোলার, আর এটা হলো 3rd মোলার। তো এগুলো হচ্ছে আমাদের কি দাঁতের মেন ভাগ। এগুলো হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, আমাদের মুখের মধ্যে যেটা ঘটছে না, যান্ত্রিক পাচনের এইগুলোর দ্বারা, এই দাঁতের দ্বারা আমরা করি। তো এটা হলো আমাদের দাঁত নিয়ে আজকের ক্লাসে আমরা টোটাল আলোচনা করলাম। তো এর পরবর্তী যে ক্লাসে আমরা পড়ব সেটা হলো কি না, দাঁতের পর আসবে কি না, যে গ্ল্যান্ডগুলো আছে, আমাদের যে গ্রন্থিগুলো আছে, যে আমাদের পিটুইটারি গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি না, প্যারোটিড গ্রন্থি, এই জায়গায় থেকে প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই লালার রস নিঃসরণ করে প্রথমে খাবারকে আমরা দাঁত দিয়ে কী করছি, চিবিয়ে নিচ্ছে। একটা রুটি নিয়ে এলাম, রুটিটা নিয়ে এসে আমরা চিবিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর কি করছি, সেই শুকনো রুটিটা কি চলে যাবে আমাদের গলার মধ্যে, যাবে না। তো এই শুকনো রুটিটাকে যাওয়ার জন্য আমাদের কি দরকার না, ওইটার মধ্যে লালার রস মিশিয়ে সেটাকে লিবির মানে পিচ্ছিল্যকারক করে দিতে হবে সেটাকে। যখনই ওর সঙ্গে লালা রস বলতে কি, এখানে
থুতু যেটা আছে ওটা কি হচ্ছে, ওর সঙ্গে মিশে যাচ্ছে, ওর মধ্যে মিশে তাকে একটা পিচ্ছিল্যকারক তৈরি করে সেটাকে বলাস তৈরি করছে, বলাস। ওই বলাসটা আমাদের কি তারপর গ্রাসনালী খাদ্যনালীর মধ্য দিয়ে আসছে, তো খাদ্যনালীর মধ্য দিয়ে আসবে। ওই যে প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি দ্বারা প্রতিদিন আমাদের 1.5 লিটার আমাদের লালা রস, একটা প্রাপ্তবয়স্ক মানুষের, একজন মানুষের প্রতিদিন 1.5 লিটার লালা রস নিঃসরণ হয়। শিশুদের ক্ষেত্রে আরও বেশি লালা রস নিঃসরণ হয়, কারণ শিশুরা দেখবে কোনো জিনিস নিল সেটা মুখে দিয়ে দিল, কোথায় কি জীবাণু আছে না আছে দেখে না। সেজন্য লালা রসে থাকে আমাদের কি লাইসোজাইম, ডাইস্টেজ, টাইলিন, মিউলিন, এগুলো আমাদের লালা রসে থাকে। এগুলো আমরা পরের দিন আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে এই গ্ল্যান্ডগুলো, একে স্লাইভারি গ্ল্যান্ড বলা হয়, স্লাইভারি গ্ল্যান্ড বলা হয়। স্লাইভারি গ্ল্যান্ড পরের ক্লাসে করাবো, এবং যে লাইসোজাইম, ডাইস্টেজ, টাইলিন, মিউলিন এদের কাজগুলো এর পরের ক্লাসে করাবো। আজকের ক্লাস এই পর্যন্তই।